অবস্থায় আবিষ্কার করলো তে। সারা শরীরে পোড়ার দাগ, হাত দিতেই যন্ত্রণায় আটকে উঠল সে। মেঝেতে চোখ পড়তেই দেখলো রক্তমাখা পায়ের ছাপ দরজার দিকে চলে গিয়েছে। ছাপগুলো দরজা দিয়ে বাইরের দিকে চলে গেছে। কিছুক্ষণ পর চোখের সামনেই পায়ের ছাপগুলো মিলিয়ে গেল। শরীরে একটুও জোর নেই তের। কোনো রকম উঠে ড্রেস পরে গত রাতের কথাগুলো মনে করার চেষ্টা করলো। কিছুতেই মনে পড়ছে না কোনো কথা। দ্রুত টেবিল থেকে বার্নাল ক্রিম বের করে পোড়া জায়গাগুলোতে দিতে লাগলো। প্রচুর জ্বালা করছে। এই সময় তের মা আয়ু ঘরে ঢুকলেন। আজ আবার শুরু করেছিস এসব? তোকে নিয়ে কিন্তু এবার সত্যিই আমার চিন্তা হচ্ছে মা। মা বিশ্বাস করো, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে, প্রচুর জ্বালা করছে। দেখতেই তো পাচ্ছ তুমি কি খারাপ ভাবে পুড়ে গেছে। আয়ু কথাগুলো শুনে ওর হাতের দিকে তাকালেন, কিন্তু প্রতিদিনের মতো আজও তিনি কোনো পোড়া দাগ দেখতে পেলেন না মেয়ের শরীরে। তাই কথা ঘুরিয়ে বললেন, আজ এত সকাল সকাল উঠলি যে? অবশ্য আজ না, গত এক সপ্তাহ থেকে খেয়াল করছি আমার আগেই উঠে যাচ্ছিস আজকাল। না, এমনি ঘুম ভেঙে গেল। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আয়। আয়ু চলে গেল। তে আবার নিজের মনে ক্রিম লাগাতে লাগলো। এই সময় জঙ্কুক ফোন করলো। গুড মর্নিং সুইটহার্ট। কি ব্যাপার, আজ মনে হচ্ছে মর্নিং গুড হয়নি? তে মনে মনে ভাবছে জঙ্কুককে সবকিছু খুলে বলবে কিনা, কিন্তু তারপর আবার মনে হচ্ছে জঙ্কুক হয়তো কিছুই বিশ্বাস করবে না। কারণ নিজের মা যেখানে বিশ্বাস করছে না, সেখানে জঙ্কুকই বা কেন করবে? অবশ্য যা ঘটে চলেছে এগুলো বিশ্বাস করার মতো ঘটনা নয়। জঙ্কুক এবার বলল, হ্যালো, শুনতে পাচ্ছ না? তোমার সাথে কথা বলছি। চুপ করে কেন? না কিছু না, আমি তোমাকে পরে ফোন করছি। পরে যে তুমি ফোন করবে না জানি আমি। আজ বিকালে দেখা করতে এসো, তাহলেই হবে। আবার সেদিনের মতো বাহানা দেখিও না যে ভুলে গেছি। ফোনটা রেখে দিল তে। 3 মাস পর জঙ্কুক আর তের বিয়ে। জঙ্কুক সারাদিনই ফোন করে তের খোঁজ খবর নেয়, কিন্তু তে যেন সারাদিনই একটা অন্য জগতে বাস করে। অবশ্য তে যে আগে থেকে এমন তা না, গত এক সপ্তাহ থেকে ওর এই পরিবর্তন। এক সপ্তাহ আগের কথা মনে করলো তে। সেদিন বিকালে জঙ্কুকের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল তের। সকাল থেকে খুব এক্সাইটেড ছিল তে। বিকালে একটা সিল্কের শাড়ি পরে বেশ সুন্দর করে সাজলো। এবার আয়নার সামনে এসে লিপস্টিক লাগাতে লাগাতে নিজে নিজে বলে উঠলো, তুমি কত সুন্দর তে। তোমার মতো সুন্দরী মেয়েকে কেবল জঙ্কুকের মতো হ্যান্ডসাম ছেলেই ডিজার্ভ করে। কোনো সাধারণ কারো হতেই পারো না তুমি। কথাগুলো বলে এবার একবার কাজল পরা চোখের দিকে তাকালো তে। হঠাৎ করে ও খেয়াল করলো ওর প্রতিবিম্বটা আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে। একটা কুৎসিত মেয়েতে পরিণত হলো চেহারাটা। মেয়েটি সারা শরীর আগুনে ঝলসানো, চামড়া গলে পড়ছে, আর তাও আবার আয়নার বাইরে। এসব দেখে তে অনেক বেশি ভয় পেয়ে গেল, আর সাথে সাথেই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। সেদিন সন্ধ্যায় তের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে ও বুঝতে পারলো যে ও মেঝেতেই পড়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার যে ও সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে আছে, আর ওর সারা শরীরে প্রচুর ব্যথা। তে খুব দ্রুত উঠে জামা কাপড় পরে বাইরে বের হলো। বের হয়ে মায়ের সামনে আসতেই উনি চমকে উঠলেন। বললেন, কি রে, কখন ফিরলি? আর কোথায় গিয়েছিলি বলতো? সে কখন থেকে অপেক্ষা করছি আমি, আর তুই এসে চেঞ্জ করে নিয়েছিস তাও আমি জানিই না। তে এবার অবাক হয়ে জিজ্ঞাসা করে বলল, তুমি অপেক্ষা করছো আমার জন্য? হ্যাঁ, তুই তো অপেক্ষা করতে বাধ্য করেছিস আমাকে। জঙ্কুক আমাকে ফোন করেছিল, তোর নাকি আজ ওর সাথে দেখা করতে যাওয়ার কথা, কিন্তু তুই যাসনি। আর তোকে বারবার কল করেছে, কিন্তু তুই ফোনও রিসিভ করিসনি। জঙ্কুক ফোন করেছিল আমাকে, কিন্তু আমি কোথায় গেছিলাম? তুই কোথায় গেছিলিস আমি কিভাবে জানবো? আমি জঙ্কুকের ফোন পেয়ে ভাবলাম হয়তো তোদের ঝগড়া হয়েছে, সেই জন্য তুই বের হসনি। কিন্তু তোর ঘরের সামনে গিয়ে দেখি বাইরে থেকে তালা ঝুলছে। সব কথা শুনে তের মাথা কাজ করছে না কিছুতেই, কোনো হিসাবই যেন মিলছে না। তের মা আবারও বলল, আজ পর্যন্ত তুই তো তোর ঘরে তালা দিয়ে কোথাও যাসনি, আর বাড়িতে তো আমরা মা আর মেয়ে ছাড়া আর কেউ নেই। তাহলে আজ হঠাৎ কি হলো? আর তুই কোথায় গেছিলি এখনো বললি না যে? মা প্লিজ, এখন আমি আসছি, পরে তোমার সব প্রশ্নের উত্তর দেব। তে আবার নিজের ঘরে চলে আসলো। ও মনে মনে ভাবছে কি উত্তর দেবে। ওর নিজের কাছেই তো কোনো উত্তর নেই।
ফোন হাতে নিয়ে দেখলো জঙ্কুকের 12টা মিসড কল। সারা শরীর এখনো ব্যথা, মনে হচ্ছে কেউ যেন ঘুমের মধ্যে খুব খারাপভাবে নির্যাতন করেছে। এবার আস্তে আস্তে উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়াতেই ওর গলায় একটা দাগ দেখে চমকে উঠলো, একটা কালো দাগ অনেকটা জায়গা জুড়ে। তে নিজের মনেই বলে উঠল, ছি, কি কুৎসিত লাগছে। কালো জায়গাটা হাত দিতেই ব্যথা পেয়ে আটকে উঠল তে। এবার বেসিনে গিয়ে জল দিয়ে তোলার চেষ্টা করতে আরো বেশি জ্বালা করতে লাগলো। এবার তে হাউমাউ করে কাঁদতে লাগলো। ভালো করে দেখলো আগুনের ঝলসানোর মতো কিছু, তাইও আপাতত বার্নার ক্রিম লাগিয়ে নিল। জঙ্কুক আবার কল করছে। রিসিভ করতেই, হ্যালো তে, তুমি কোথায়? ঠিক আছো তো? আমি ঠিক আছি। আজ সারা বিকেল আমি তোমার জন্য অপেক্ষা করেছি। আসবে না একবার কল করে জানাবার প্রয়োজন মনে করনি? সরি, মনে ছিল না। আর ইউ জোকিং? হোয়াট ডু ইউ মিন বাই মনে ছিল না? আমি আন্টির থেকে শুনেছি তে তুমি বাড়িতে ছিলে না। কোথায় গিয়েছিলে তাহলে বলো? তে চুপ করে আছে, কেননা ওর কাছে কোনো উত্তর নেই। আর এদিকে জঙ্কুক অনেক বেশি রেগে গিয়েছে। একটু পর জঙ্কুক রাগ করে ফোনটা কেটে দিল। তাতেও কোনো ভাবান্তর নেই, ও শুধু ভাবছে বিকালের কথা। রাতে খাবার টেবিলেও তে কোনো কথা বলল না, এসে ঘুমিয়ে পড়লো। আর সেদিন রাতে থেকে শুরু হলো এই ঘটনা। তে ঘুমের মধ্যে অনুভব করলো ও শুয়ে আছে, আর একটা লোক এসে ওর পাশে দাঁড়ালো। এরপর আস্তে আস্তে তে জামা কাপড় সব খুলে ফেললো। এবার সে বাজে ভাবে ওকে স্পর্শ করতে লাগলো। তে খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু ও কিছুই করতে পারছে না। ওর মনে হচ্ছে ওর হাত পাগুলো অবশ হয়ে রয়েছে। লোকটি যেখানে যেখানে স্পর্শ করছে সেই জায়গাগুলো জুড়ে পুড়ে ফসকা পড়ে যাচ্ছে। আর তে চিৎকার করে কাঁদছে, কিন্তু তের কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এভাবে কিছুক্ষণ যন্ত্রণা ছটফট করার পর লোকটি থেকে ছেড়ে দিয়ে চলে গেল। আর তে এখনো ব্যথায় কাতরাচ্ছে। এক পর্যায়ে তে ঘুমিয়ে পড়লো, কিন্তু সকালবেলায় উঠে পোড়া দাগগুলো দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল তের। কাল রাতে কোনো কথাই ওর মনে নেই, তাই দৌড়ে মায়ের কাছে গিয়ে হাতটা বের করে বলল, মা দেখো, খুব খারাপভাবে আমার সারা শরীরে বিভিন্ন জায়গায় পুড়ে গিয়েছে কাল রাতে, আর এগুলো যন্ত্রণাও করছে। আয়ু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে, কারণ আয়ু কোনো পোড়া দাগ দেখতেই পাচ্ছে না। তাই আয়ু তের হাতটা ধরে বলল, কোথায় পুড়ে গেছে রে? আমি তো কিছুই দেখছি না। তে এবার চিৎকার দিয়ে হাত টেনে নিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। আর আজ 1 সপ্তাহ হলো তের সাথে রোজ এসব হচ্ছে। তবুও অদ্ভুত ব্যাপার যে দাগগুলোর সাথে সাথে মিলিয়ে যায়, আর দাগের সাথে সাথে ব্যথাও আর থাকে না। তবে সকাল থেকে বিকাল পর্যন্ত ও চিৎকার করে যন্ত্রণায়। ডাক্তারের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। আর সবার মতো ডাক্তারও কোনো পোড়া দাগ না দেখতে পেয়ে ওটাকে মানসিক রোগ বলে চালিয়ে দিলেন। আজ রাতে তে ঠিক করলো যে আজও ঘুমাবে না, জেগে থেকে দেখবে যে মাঝরাতে কে আসে ওর কাছে। প্ল্যান মতো ও জেগে আছে, কিন্তু রাত 2টার দিকে একটা মিষ্টি গন্ধ নাকে এলো ওর। আর সেই গন্ধের তীব্রতায় তে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। আর ঘুমানোর কিছুক্ষণ পর আবার শুরু হলো সেই একই পাশবিক অত্যাচার। আর তেকেও অবশ শরীর নিয়ে সবকিছু সহ্য করতে হলো। এভাবে 2 রাত গেল। 2 রাতেই তের খেয়াল করল যে রাত 2টার দিকে একটা মিষ্টি গন্ধ আসে, যার তীব্রতায় ও ঘুমিয়ে যায়। তের কাছে গন্ধটা খুব চেনা বলে মনে হচ্ছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কোথায় পেয়েছে। এই 2 দিনে ও খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে রাতে জেগে থাকা কোনোভাবে সম্ভব না। তাই এবার ঠিক করলো রুমের মধ্যে ভিডিও ক্যামেরা অন করে রাখবে। আজ রাতে প্ল্যান অনুযায়ী ক্যামেরা অন করে রেখে ভয়ে ভয়ে আগেই শুয়ে পড়লো। আবার রোজ রাতের মতোই সব হলো ওর সাথে। সকালে উঠে অনেক কষ্টে ফ্রেশ হয়ে ও ফোনটা হাতে নিল, নিয়ে ভিডিও অন করে যা দেখলো তাতে ওর মাথাটা পুরাই আকাশ ভেঙে পড়লো। তে দেখলো একটা অন্ধকার কালো ছায়া তের ঘরের আয়নার ভিতর থেকে বের হলো। সেই অন্ধকার ছায়া এসে আস্তে আস্তে ওর জামা কাপড় খুলে ওর সাথে মিলিত হতে লাগলো। আর সেই ছায়া মানবে যেখানে যেখানে স্পর্শ করছে সেখানে সেখানে পুড়ে ঝলসে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর ওই ছায়াটা তেকে ছেড়ে দিয়ে বাইরের দিকে চলে গেল। আরও যাওয়ার সাথে সাথেই দরজার দিকে রক্তমাখা পায়ের ছাপ রেখে গেল। ভিডিওটা শেষ হওয়ার মুহূর্তেই একজন জোরে চিৎকার করে উঠল, আর সাথে সাথেই তের হাতে থাকা মোবাইলটা ব্লাস্ট হয়ে কাঁচগুলো তের হাতের
মধ্যে ঢুকে গেল। তে যন্ত্রণায় চিৎকার করে উঠল। চিৎকার শুনে আয়ু দৌড়ে ঘরে এসে দেখলো এই অবস্থা। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল তেকে। ডাক্তার তের হাত থেকে কাঁচ বের করে হাতে 2টা সেলাই করার পর ব্যান্ডেজ করে দিল। তেরা বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে তে একবার আয়নাটার দিকে দেখলো, তারপর নিজের খাটে এসে বসলো। জঙ্কুক ওর সাথেই আছে। জঙ্কুক অনেক রকমের গল্প করছে তের মন ভালো করার জন্য, আবার জানতেও চাইছে এসব কি করে হলো, কিন্তু তে জঙ্কুকের কোনো কথাতেই কান দিতে পারছে না। তে আসার পর থেকে এক দৃষ্টিতে আয়নার দিকেই তাকিয়ে আছে। তার মনে মনে ভাবছে আজ হাতের অবস্থা এতটা খারাপ না হলে এই মুহূর্তে সে এই আয়নাটাকে ভেঙে তছনছ করে দিত। হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি এলো। জঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তুমি জানতে চাও তাই না কিভাবে এসব হলো? আর এটাও জানতে চাও যে আমি আজকাল অন্যমনস্ক হয়ে গেছি কেন? জঙ্কুক এবার উৎকণ্ঠা নিয়ে বলল, আমি তো আরো আগেই জানতে চেয়েছিলাম তে, কিন্তু তুমি কিছুতেই আমাকে বলনি সেদিন। আজ যখন নিজের থেকে বলতে চাইছো তো বলো, শুনছি। বললো, তবে একটা শর্তে, আমার ঘরে এই বড় আয়নাটা এই মুহূর্তে ভেঙে চুরমার করে দিতে হবে তোমাকে। কি সব পাগলের মতো কথা বলছো তুমি? আয়না ভেঙে কি হবে শুনি? ওই আয়নাটার ভিতরে আছে সেই অশুভ শক্তি। তোমার বিশ্বাস না হলে একবার আয়নাটা ভাঙার চেষ্টা করে দেখো। আমি জানি তুমি পারবে না। এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখে একটা মৃদু হাসি টেনে এনে তে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তেকে বলল, ঠিক আছে, আমি এক্ষুনি তোমার সামনে আয়নাটা ভেঙে তোমার সব ভুল ধারণা দূর করে দিব। কিন্তু কি দিয়ে ভাঙা যায় বলো তো? তে বলল, দরজার বাইরে দেখো একটা লোহার রড রাখা আছে, ওইটা দিয়ে চেষ্টা করে দেখতে পারো। তে বলার শেষ না হতেই জঙ্কুক বড় রডটা এনে আয়নার উপর মারতেই আয়নাটা ভেঙে গেল। আরো কয়েকবার আঘাত করে জঙ্কুক তেকে বলল, এবার প্রমাণ হলো তো তাহলে যে তোমার ধারণা ভুল ছিল? তে অনেক খুশি খুশি ভাবে উত্তর দিল, জঙ্কুক, আজ আবার প্রমাণ হলো তুমি আমাকে কতটা ভালোবাসো আর আমার জন্য সব কিছু করতে পারো। ধুর পাগলি বউটা আমার, এইটুকু আবার করতে পারবো না নাকি তোমার জন্য? আর এর আগেও আরো কত বড় বড় কাজ করেছি তোমার জন্য, সেটা নিশ্চয়ই ভুলে যাওনি। তা কি কখনো ভোলা সম্ভব? সবকিছু মনে আছে আমার। আর তোমার সেই প্ল্যানের কারণেই আজ আমরা আবার একসাথে। এখন বিশ্রাম নাও, আমি এখন আসছি। জঙ্কুক চলে যাওয়ার পর তে মুচকি হেসে আয়নাটার দিকে তাকালো আর বলল, এবার তোমার সব খেলা শেষ। অনেক কষ্ট দিয়েছো এতদিন, কিন্তু আজ তুমি ধ্বংস হয়ে গেছো। নিজের অজান্তেই অনেকক্ষণ হাসলো তে, আর হাসতে হাসতে একটা বারও বুঝতে পারল না যে ওর হাসির সাথে আরো একজন তাল মিলিয়ে হাসছে। সেদিন রাতে বেশ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল তে। সকালে উঠে যখন দেখলো কাল রাতে সেই ছায়া মানব ওর কোনো ক্ষতি করতে পারেনি, তখন আনন্দে আত্মহারা হয়ে গেল তে। প্রতিদিন সকালের মতো আজও সকালে জঙ্কুককে ফোন দিতেই আগে আগে গুড মর্নিং বলল, কিন্তু জঙ্কুকের কণ্ঠে আতঙ্ক। ও বলল, তে কাল রাতে আমার সাথে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গিয়েছে, যেটা স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারছি না। কাল তোমাদের বাড়ি থেকে ফিরে আসার পর থেকে আমার মনে হচ্ছিল আমার সাথে সবসময় কেউ যেন আছে। পাশের ঘরে আওয়াজ পেয়ে দেখি যে কেউ নেই। আবার বাথরুমের শাওয়ারটা অটোমেটিকলি অন হয়ে গেছে। সবকিছু হ্যালুজিনেশন বলে মানলাম, কিন্তু এত দূর বলে জঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কেউ এতক্ষণ সবকিছু মনোযোগ দিয়ে শুনছিল আর সবটাই ও বিশ্বাসও করছিল, কারণ ও নিজেও অস্বাভাবিক অনেক ঘটনার সম্মুখীন হয়েছে এই কয়েকদিনে। তাই তে এবার জিজ্ঞাসা করলো, কিন্তু কি জঙ্কুক? জঙ্কুক বলতে শুরু করলো, কিন্তু কাল রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কারো জোরে চিৎকার শুনে। ঘুম ভেঙে বুঝতে পারলাম এটা স্বপ্ন না, সত্যি কেউ চিৎকার করছে। সে বলছিল, বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে। কি আকুতি ছিল সেই কণ্ঠে। আমি সেই আওয়াজ অনুসরণ করতে করতে এগিয়ে গেলাম। কিছুটা এগোনোর পর বুঝতে পারলাম আওয়াজটা রান্নাঘরের দিক থেকে আসছে। কাছাকাছি যেতেই দেখলাম আগুন। আমার রান্নাঘরে আগুন লেগেছে দাউ দাউ করে। সেই আগুনের ভেতর থেকে কেউ একজন চিৎকার করছে আর তার ডাকেই আমি আসলাম। কিন্তু হঠাৎ এরকম পরিস্থিতি দেখে আমার মাথা কাজ করছিল না, কি করব। এই সময় লোকটি বের হয়ে আসলো আগুনের ভেতর থেকে। ওর শরীর থেকে চামড়া গলে গলে পড়ছে, আমার কাছে আসছে আর আমি পিছনে সরে আসছি ভয়ে। কি বিভৎসতার চেহারা। হঠাৎ একটা তীব্র গন্ধ নাকে আসতেই আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়লাম। আর আজ সকালে ঘুম ভেঙে উঠতেই দেখলাম রান্নাঘরের বাইরে
কোনো কিছুই পুড়ে যায়নি। তবে আমি এখানে এভাবে পড়েছিলাম কেন, এটা কিন্তু একটা প্রশ্ন। আমার মনে হচ্ছে এটা স্বপ্ন ছিল না তে, সব সত্যি ছিল। সবটা শুনে তের ভিতরে একটা ভয়ের স্রোত বয়ে গেল। মনে পড়ে গেল 1 মাস আগের কথা। তে আর জঙ্কুকের পরিচয় ছিল কলেজ লাইফ থেকেই। দুজন দুজনকে পছন্দ করত আর বিয়েও করবে ঠিক করেছিল। ভার্সিটিতে উঠে তের বিয়ে ঠিক হলো জেকের সাথে। আর তখনও জঙ্কুক বেকার, তাই তের বাসায় বিয়ের প্রস্তাবও দিতে পারলো না। তের বিয়ে হয়ে গেল জেকের সাথে। বিয়ের পর জেকেকে অনেক চেষ্টা করেও যেন মেনে নিতে পারছিল না তে। জেকে ছিল অনেক বড় একটা কোম্পানির মালিক, আর সেই জন্যই তে বিয়েতে সামান্য মত দিয়েছিল। জেকেকে তে প্রথম দেখলো ওদের বাসর রাতে। খুব সাদাসিধে একটা ছেলে, সেটা ওর চেহারাতেই ফুটে উঠেছে। গায়ের রং সামান্য চাপা আর চোখে একটা কালো ফ্রেমের চশমা। তে প্রথম দেখাতে জেকের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল আর চরম বিরক্তি প্রকাশ করলো। আর মনে মনে ভাবলো, আমার মতো এত সুন্দরী মেয়ে কিনা এরকম একটা ছেলেকে ডিসার্ভ করে। এই জেকের জন্য আমার লাইফটা শেষ হয়ে গেল একেবারে। দ্রুত চেঞ্জ করে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লো তে। এদিকে জেকে ঠিকই বুঝতে পারলো তের মনোভাব, তাই সেও জোর না করেই শুয়ে পড়লো। এভাবে তে আর জেকে সংসার চলছিল। তে সারাদিন নিজের ফ্যাশন, সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ড এসব নিয়েই থাকতো। কাজের বুয়া এসে রান্না করে দিয়ে যেত আর সে খাবার খেয়ে জেকে অফিসে যেত। অফিস থেকে এসে ঘুমিয়ে পড়তো। জেকের বিশ্বাস ছিল যে তে একদিন অবশ্যই ওকে বুঝতে পারবে, আর সেদিন ওদের সংসারে সুখের কোনো অভাব থাকবে না। বিয়ের ঠিক 1 মাস পর জেকে একটা পার্টির আয়োজন করলো, যেখানে ওর সব ছোটবেলার বন্ধুদেরকে ডাকলো। তেকে রেডি থাকতে বললো। তে পার্টির কথা শুনে বেশ এক্সাইটেড হলেও জেকের সাথে যেতে হবে এটা ভেবে একটু বিরক্ত প্রকাশ করলো। সন্ধ্যার সময় তে একটা কালো শাড়ি পরে বেশ গর্জিয়াস ভাবে সেজে বের হলো। পার্টিতে এসে ওর মন আরো ভালো হয়ে গেল, কারণ ও যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছে। সবার নজর শুধু ওর দিকেই। ওর মতো এত সুন্দরী মেয়ে আর একটাও নেই এই পার্টিতে। মনে মনে একটা অহংকার অনুভব করলো তে। এসব ভাবতে ভাবতে হঠাৎ একজনের দিকে চোখ পড়লে চমকে গেল তে। আরে, এটা তো ওর প্রাক্তন জঙ্কুক। জঙ্কুকও তেকে দেখে অনেকটা চমকে গিয়েছে, আর একই সাথে মন খারাপও হয়ে গেল এটা দেখে যে তে এখনো তার বেস্ট ফ্রেন্ড জেকের স্ত্রী। জঙ্কুক আর একবারও তের দিকে দেখলো না, কিন্তু তে বারবার জঙ্কুককে দেখতে লাগলো। সেই একই রকম হ্যান্ডসাম চেহারা, সেই হেয়ার স্টাইল, সব মিলিয়ে তে ডুবে গিয়েছিল জঙ্কুকের প্রতি। তাই ও ঠিক করলো যেভাবে হোক আজ ওকে জঙ্কুকের সাথে কথা বলতেই হবে। একটু পর খেয়াল করলো জঙ্কুক একটু কোণার দিকে একটা টেবিলে একা একা বসে আছে। এবার তে এগিয়ে গেল জঙ্কুকের দিকে। কি ব্যাপার জঙ্কুক, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? তাছাড়া আর কি করার আছে বলো? আর তুমি তো এখন জেকের বিবাহিত স্ত্রী। জেকে আগে থেকে চেনো তুমি? হ্যাঁ, জেকে আমার ছোটবেলার বন্ধু। শুধু বন্ধু বললেই ভুল হবে, বেস্ট ফ্রেন্ড ছিলাম আমি ওর। তবে ওকে দেখে ছোট থেকে খুব হিংসা হতো আমার। সব প্রতিযোগিতায় ও আমাকে হারিয়ে দিত। আমি আজ পর্যন্ত কোনো ক্ষেত্রে ওকে হারাতে পারিনি, আর এবারেও পারলাম না। ও তোমাকে নিয়ে চলে গেল আমার কাছ থেকে। না জঙ্কুক, এবার তুমি জিতবে। এবারে হেরে যাওনি তুমি। তোমার নাম্বারটা দাও আমাকে, আমি তোমার সাথে পরে যোগাযোগ করে সবটা খুলে বলবো। জঙ্কুক একটু ইতস্তত করলো, কিন্তু তে সেটা বুঝতে পেরে মুখে করুণ একটা ভাব নিয়ে বলল, জঙ্কুক তুমি যাকে এতদিন ধরে ভালোবাসতে সেই তে কিন্তু এখন একদমই সুখে নেই। এবার জঙ্কুক নাম্বারটা দিয়ে দিল, আর তে সেটা নিয়ে দ্রুত পার্টিতে সবার মধ্যে চলে আসলো। সেদিন রাতে তের মন মেজাজ খুব ভালো ছিল। ও কিছু একটা প্ল্যান করছিল, যেটার কথা ভেবে ও মুচকি হাসছিল একটু পর পর। পরের দিন জেকে অফিসে চলে গেলে তে জঙ্কুককে ফোন দিল। তারপর মিথ্যা কান্নার অভিনয় করে বলল, জঙ্কুক বিশ্বাস করো আমি এখনো তোমাকেই ভালোবাসি, কিন্তু সেদিন বাবা মা জোর করে আমাকে জেকের সাথে বিয়ে দিয়ে দিল। অবশ্য এতে আমার বাবা মায়ের কোনো দোষ ছিল না। জেকে বাবা মার ব্রেন ওয়াশ করে এই বিয়ের জন্য রাজি করেছিল। এক নিঃশ্বাসে কথাগুলো বলল তে। জঙ্কুক তাও চুপ করে আছে দেখে তে বলল, আমি জেকের সাথে থাকতে পারবো না জঙ্কুক। ওর সাথে আমাকে একটু ম্যাচ করে না। আমার সাথে শুধু তোমাকেই মানায় জঙ্কুক, প্লিজ কথা বলো। তে এবার জোরে জোরে কাঁদতে শুরু করলো। এবার জঙ্কুক বলল, কিন্তু তে আমি তো এখনো বেকার, কোনো চাকরি নেই আমার, তোমাকে কি খাওয়াবো? তে এবার বলল, তোমার কোনো অভাব থাকবে না জঙ্কুক। আজ বিকালে জেকে আসার আগে তুমি আমার সাথে দেখা করবে। ঠিকানা আমি মেসেজ করে দিব, সেখানে এসেই তোমাকে সব বলবো।
সেদিন বিকালে তে জঙ্কুকের সাথে দেখা করলো আর ওকে একটা প্ল্যান বললো। জঙ্কুক যেহেতু তেকে ভালোবাসতো আগের থেকেই, সেই জন্য সেও ওই প্ল্যানটাই রাজি হয়ে গেল। প্ল্যান অনুযায়ী জঙ্কুক জেকের সাথে দেখা করলো একটা চাকরির জন্য। বেশ কাকুতি করলো। আর জেকের মন মানসিকতা এমনিতেই অনেক উদার, সেই জন্য সেও নিজের কোম্পানিতে বন্ধুকে চাকরি দিয়ে দিল। 1 মাস না যেতে জঙ্কুক কোম্পানির অনেক পার্সোনাল কাজের দায়িত্ব নিতে শুরু করলো। আস্তে আস্তে জঙ্কুক কোম্পানির অনেক গোপন বিষয়ও জেনে গেল। প্রায় 1 মাস পর তার প্ল্যান অনুযায়ী সফল হয়ে গেল জেকের কোম্পানিকে লসে ফেলতে। তবে লসে ফেলা ওদের উদ্দেশ্য ছিল না। ওরা চেয়েছিল জেকের সবকিছু নিজের নামে করতে। আর জেকে এতটাই সহজ সরল যে একবারের জন্য নিজের প্রিয় বন্ধু আর স্ত্রীর বিশ্বাসঘাতকতা বুঝতেই পারলো না। সেদিন সকালে জঙ্কুক থেকে ফোন করলো। আমাদের প্ল্যান অনুযায়ী সব কাজ কমপ্লিট। কি বলছো তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত তাড়াতাড়ি। হ্যাঁ সত্যি, এখন এই কোম্পানি অনেক কিছুই আমার নিয়ন্ত্রণে। আর জেকের অবর্তমানে সম্পূর্ণটা। জেকে তো এটাও জানেও না যে ওর এসবের পিছনে মাস্টারমাইন্ড তুমি আর আমি। কথাগুলো শেষ করতেই তে আর জঙ্কুক দুজনেই বেশ কিছুক্ষণ হাসলো। আজ ওদের সবচেয়ে আনন্দের দিন। ফোন রেখে তে ওর প্ল্যান ভাবতে শুরু করলো। অনেক ভেবে একটা বুদ্ধি বের করলো জেকেকে ওদের রাস্তা থেকে সরানোর জন্য। বিকালের দিকে জেকে বাড়ি আসার আগেই তে জঙ্কুককে ফোন করলো। হ্যালো জঙ্কুক, একটা সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য। সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। সেটা কাল সকালেই দেখতে পাবে। আর একটা কথা বলি, আমি জানি তুমি আমার জন্য সব করতে রাজি, তাই কালও আমার পাশে থেকো প্লিজ। রাখছি, বাই। তে ফোনটা কেটে দিল। আর জঙ্কুক কিছুই বুঝতে পারলো না ও ঠিক কি করতে চাইছে। এইদিকে তে নিজের করা ভয়ঙ্কর প্ল্যানের কথা ভেবে নিজেই মনে মনে হাসতে লাগলো। সেদিন তে নিজের হাতে সব রান্না করলো। জেকে অফিস থেকে ফিরতেই ওকে বলল, আজ প্রথম আমি তোমার জন্য নিজের হাতে রান্না করেছি, ফ্রেশ হয়ে আসো, তারপর টেস্ট করে বলো কেমন হয়েছে। জেকের কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। ও খুশি মনে ফ্রেশ হয়ে এসে খাওয়া শুরু করলো। খেতে খেতেই অনেক প্রশংসা করলো তের। আর তে শুধু মুচকি মুচকি হাসছে। খেয়ে কিছুক্ষণ পরে জেকের চোখে রাজ্যের ঘুম নেমে এলো। তে এবার প্ল্যান অনুযায়ী জেকেকে রান্নাঘরে নিয়ে গিয়ে কেরোসিন ফেলে রাখলো আর গ্যাস লিক করে দ্রুত বের হয়ে জঙ্কুকের বাসায় চলে গেল। জঙ্কুক সেদিন রাতে বেশ অবাক হলো এইভাবে হুট করে তে চলে আসে। তবে এই প্রথম নিজের ভালোবাসা মানুষকে কাছে পেয়ে সবকিছু ভুলে গেল জঙ্কুক। সে রাত তে আর জঙ্কুকের জন্য ছিল মধুর, আর জেকের জন্য ছিল যন্ত্রণাময়। পরের দিন সকালে জঙ্কুক তেকে নিয়ে জেকের বাড়িতে এলো। অনেক ভিড় দেখে জঙ্কুক জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন তে জঙ্কুককে সব খুলে বলল আর ওকেও অভিনয় করে যেতে বলল। এভাবেই পুলিশ, সাধারণ মানুষ, এমনকি নিজের বাবা মায়ের কাছেও তে অভিনয় করে গেল। আর এদিকে জেকের লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে পোস্টমর্টম করাও সম্ভব হলো না, যার কারণে তের ঘুমের ওষুধ মেশানোর ব্যাপারটা চাপা পড়ে গেল। আর তেও গোপনে একজন পুলিশকে টাকা দিয়ে কেস ক্লোজ করিয়ে নিল। এরপর কিছুদিন তে মানসিকভাবে ভেঙে পড়ার নাটক চালিয়ে গেল। এভাবে 15 দিন চলার পর জঙ্কুক নাটকীয়ভাবে তের মা বাবার কাছে নিজের পরিচয় দিয়ে তেকে বিয়ের প্রস্তাব দিল। আর তে এই মানসিক অবস্থার কথা ভেবে তের মা বাবাও রাজি হয়ে গেলেন। কয়েকদিন সবকিছুই ঠিকঠাক চলছিল। তবে আজ প্রায় কয়েক মাস পর তের এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর মনে হচ্ছে সত্যি জেকে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। তবে তেও হেরে যাওয়ার মতো মেয়ে নয়। ও ভাবতে লাগলো কিভাবে জেকেকে পরাজিত করবে। এবার তে সিদ্ধান্ত নিল জঙ্কুককে সবকিছু খুলে বলবে। জঙ্কুককে কল দিয়েই যাচ্ছে তে, কিন্তু জঙ্কুক কিছুতেই তুলছে না কল। এবার তে অনেক দুশ্চিন্তা হতে লাগলো। ও দ্রুত জঙ্কুকের বাড়িতে গিয়ে হাজির হলো। গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পাওয়ায় জোরে জোরে ধাক্কা দিতে দরজা খুলে গেল। দরজা খুলতেই জঙ্কুকের শরীর তের পায়ের সাথে হোঁচট খেলো। তে দেখলো জঙ্কুক দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। দ্রুত ওর মুখে পানি ছিটিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই ওর জ্ঞান ফিরে এলো। জঙ্কুক তেকে দেখে ভয়ে ধাক্কা দিয়ে অনেকটা দূরে সরে এসে বলল, একদম আমার কাছে আসবে না তুমি। তুমি আমাকেও মেরে ফেলতে চাও, জানি আমি। কিছু উল্টোপাল্টা কথা বলছো জঙ্কুক। আমি তোমাকে ভালোবাসি, আমি কেন তোমাকে মারতে চাইবো? তুমি কাউকে ভালোবাসো না তে, তুমি সবাইকে মেরে ফেলবে, আর আমাকেও। কাল রাতে তো আমাকে মারতেই এসেছিলে তুমি। জঙ্কুকের কথা শুনে তে অবাক না হয়ে পারল না। ও বুঝতে পারছে না জঙ্কুক কি সব বলছে।
এবার তে ওকে বুঝিয়ে বলল যে কাল রাতে ও আসেনি, ও নিজের বাড়িতেই ছিল। বিশ্বাস না হলে তের মাকে ফোন করতে বলল। জঙ্কুক সত্যিই ফোন করলো এবং জানতে পারলো যে কাল রাতে তে আসেনি। এবার তেকে কাল রাতের কথা বলবে, ঠিক সেই সময় দেখতে পেল হুবহু তের মতো আরেকটি মেয়ে তের পেছনে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর জঙ্কুক হাত দেখিয়ে জোরে চিৎকার করার সাথে সাথে তে পিছনে তাকাতেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। কিন্তু তে তাও জঙ্কুকের কথা বিশ্বাস করলো, কেননা সে নিজেও অদ্ভুত কিছু ঘটনার সাক্ষী। তাই তে ওকে বলল, জঙ্কুক এই মুহূর্তে এখান থেকে চলো, তোমার সব কথা আমার বাসায় গিয়ে শুনবো। তের বাসায় এসে জঙ্কুক বলা শুরু করলো, কাল রাতে আমি পরশু রাতের ঘটনা নিয়েই ভাবছিলাম, হঠাৎ সেদিনের মতোই চিৎকার কানে আসলো। আমি ঠিক করলাম আজ আর দেখতে যাব না, বরং নিজেই ঘরেই থাকবো। আমি অন্য বাসায় শুয়েছিলাম, হঠাৎ পেছন থেকে আমার নাম ধরে কেউ ডাকলো, আর সেটা আর কেউ নয় বরং হুবহু তোমার মতো দেখতে একটি মেয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই সময় হঠাৎ এখানে কেন, আর কেই বা দরজা খুলে দিল? তখন মেয়েটি হাসতে শুরু করলো ভয়ানক ভাবে। সেই হাসিটা এতটা ভয়াবহ ছিল যে আমি ভয় পেয়ে গেছিলাম। এবার মেয়েটির দিকে ভালো করে তাকিয়ে দেখলাম ওর চোখে কোনো মনি নেই। ও আমার দিকে এগিয়ে আসছিল, আমি ছুটে পালিয়ে আসলাম। ও আমার পিছনেই আসছিল। আমি দরজায় এসে কিছুতেই খুলতে পারছিলাম না, মনে হচ্ছিল বাইরে থেকে লক হয়ে গিয়েছিল। এবার ও আমার অনেকটাই কাছে চলে এসেছিল, আমি সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। এইটুকু বলে জঙ্কুক হাঁপাচ্ছিল। এবার এক গ্লাস পানি খেয়ে বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিছু একটা করতে হবে, এভাবে চলতে থাকলে ও আমাদের সবাইকে মেরে ফেলবে। তো এবার জঙ্কুককে ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল, আর এবারে জঙ্কুক সব কথা বিশ্বাস করলো। এবার তে বলল, আমি তোমার বাড়িতে যাওয়ার আগে একজন ব্যক্তিকে খুঁজে বের করেছি। আমরা কাল ওনার সাথে দেখা করতে যাব, আর ওনাকে সবকিছু খুলে বলবো। উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। সেদিন ওদের মধ্যে তেমন কিছু কথা হলো না, তবে মাঝে মধ্যে মনে হচ্ছিল ওদের সাথে তৃতীয় কেউ আছে। পরের দিন সকালে তে আর জঙ্কুক সেই ব্যক্তির কাছে গেল। ওদের দেখতেই সেই লোকটি দ্রুত নিজের ঘরে চলে গেলেন। একটু পর ওনার একজন লোককে পাঠিয়ে ওদের আসতে নিষেধ করে দিলেন। তে আর জঙ্কুক তবুও হাল ছেড়ে দিল না। ওরা ওই ব্যক্তির দরজায় গিয়ে বারবার অনুরোধ করতে লাগলো। অবশেষে উনি বাধ্য হয়ে রাজি হলেন, তবে 2 দিন পর ওদেরকে আসতে বললেন। আর আপাতত ওদের দুজনের জন্য দুটি তাবিজে দোয়া লিখে ওদের সাথে রাখতে বললেন। তে আর জঙ্কুক ঘুরে এলো আর ওই 2 দিন বিভিন্ন আওয়াজ পেল। তেমন কোনো ভয়াবহ ঘটনা ওদের সাথে ঘটেনি। 2 দিন পর ওরা আবার গেল সেই ব্যক্তিটির কাছে। ওদের দেখেই ওই ব্যক্তিটি বললেন, তোমরা তো নিজেদের পাপের শাস্তি পাচ্ছ, আর তোমাদের সাথে যা হয়েছে সেটা তো ভুল কিছু না, তবে কেন এসেছো আমার কাছে? আমি তোমাদের কোনো সাহায্য করতে চাই না। এসব শুনে তে আর জঙ্কুক দুজনেই বেশ বুঝতে পারলো যে এই ব্যক্তি সবকিছু আগে থেকেই জানে। তাই ওরা অনেক ভয় পেয়ে গেল। এবার তে কাঁদতে কাঁদতে বলল, আমরা আমাদের ভুল শুধরে নিয়ে বাঁচতে চাই, আপনি দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না। আমাদের যা করতে বলবেন আমরা তাই করতে রাজি। এবার জঙ্কুকও হাতে পায়ে ধরতে লাগলো। অবশেষে ওই ব্যক্তি ওদের সাহায্য করতে রাজি হলেন। উনি বললেন, একটা উপায় আছে, তবে তাতে তোমরা বাঁচবে কিনা আমি নিশ্চিত নয়, কেননা তোমার স্বামী জেকের আত্মা নির্দোষ এবং নিষ্পাপ ছিল, আর তুমি যে পাপ করেছো তাকে হত্যা করে তার কাছে এই শাস্তি সামান্য। তোমরা যদি বিয়ে করো তবে ওই আত্মা সহজে তোমাদের ক্ষতি করতে পারবে না, আর আস্তে আস্তে দূরে সরে যেতে বাধ্য হবে। কিন্তু আমাদের বিয়ে তো আরো 3 মাস পরে, আমি নিশ্চিত নই ও তোমাদের বিয়ে হতে দেবে কিনা। তবে এই একটাই সমাধানই আছে, আমার আর কিছুই বলার নেই তোমাদের। এই বলে ওই ব্যক্তি চলে গেলেন। তে আর জঙ্কুক চিন্তায় পড়ে গেল এত দ্রুত বিয়ের আয়োজন করা নিয়ে। বাড়ি গিয়ে ওরা ঠিক করলো এই সপ্তাহ শেষেই বিয়ের আয়োজন করবে, তবে এই সপ্তাহে ওদের অনেক সাবধানে থাকতে হবে। ওরা প্রথম 2 দিন অনেক সাবধানে থাকলো, আর এক মুহূর্তের জন্যও সেই তাবিজ 2টা কাজ ছাড়া করলো না। 2 দিন পর ওদের ভয়টা অনেক কেটে গেল। তে আর জঙ্কুক একসাথে বিয়ের শপিং এর জন্য বের হবে, তাই দুজনেই রেডি হতে গেল। তে মনে মনে ভাবলো, এই তাবিজটা দেখতে এমনিতেই অতটা ভালো লাগে না, তাছাড়া দিনের বেলা হয়তো জেকে আত্মা ওদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই তে তাবিজটা খুলে রেখে দিল। শপিং করতে করতে তে ওয়াশরুমে গেল। জঙ্কুক বাইরে অপেক্ষা করছিল। তে বের হওয়ার আগে হঠাৎ পেছন থেকে কেউ ডেকে উঠলো, বিয়ের এত তাড়া তোমাদের? পেছন ফিরে দেখলো আয়নায় জেকের প্রতিবিম্ব। এবার তে চিৎকার করে উঠলো আর সাথে সাথে
অজ্ঞান হয়ে গেল। জাঙ্কুক ভেতরে এসে দেখতে পেল তে অজ্ঞান হয়ে পড়ে আছে। অনেক ডাকাডাকির পরও জ্ঞান না ফেরার কারণে জাঙ্কুক দ্রুত ওদের বান্ধবী লিজার হসপিটালে নিয়ে গেল। তের পরীক্ষা করে লিজা রিপোর্ট নিয়ে জাঙ্কুকের কাছে আসলো। জাঙ্কুক, তোর ওয়াইফ তো প্রেগনেন্ট সম্ভবত। লিজার কথা শুনে জাঙ্কুক নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও বলল, লিজা, তে আর আমার এখনো বিয়েই হয়নি, আর আমরা সেভাবে কাছাকাছি এখনো আসিনি। তবে ওর আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু আমার জানা মতে তে ওই ছেলেটিকে কোনোদিনই মেনে নিতে পারেনি। কাছে যাওয়া তো দূরের ব্যাপার, আর 1 মাস হলো সে মারা গিয়েছে। তবে কি তে আমাকে মিথ্যা বলেছিল? আমি আজই ওকে জিজ্ঞাসা করব। না জাঙ্কুক, আজ বলিস না। রিপোর্টটা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি আমি। ওর প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ হলেও সেখানে অনেক কালো ধোঁয়ার মতো, কোনো কিছু স্পষ্ট নয়। আরো অদ্ভুত ব্যাপার এটা যে ভ্রূণের বয়স 9 মাস দেখাচ্ছে, অথচ তের পেটও বাড়েনি, আর আমরা কোনো স্পষ্ট অব্যয় দেখতে পাচ্ছি না। আমরা এটা নিয়ে একটা কমিটি গঠন করে আলোচনা করে তোকে কাল জানাচ্ছি। জাঙ্কুক তেকে নিয়ে বের হলো, তবে প্রেগন্যান্সি ব্যাপারটা কিছুই বলল না। তেকে বাসায় রেখে ও সিদ্ধান্ত নিল সেই ব্যক্তির কাছে গিয়ে সবকিছু বলবে। কিন্তু যে যা দেখলো তা ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে গেল। ও দেখলো ওই ব্যক্তিটির গলা থেকে মাথা আলাদা হয়ে আছে। জাঙ্কুক ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসলো। এসে তেকে সব খুলে বলল। তেও অনেক ভয় পেয়ে গেল। ওরা ঠিক করলো আজ বিকালে বিয়ের ব্যবস্থা করবে। সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেল। সন্ধ্যার আগে তে আর জাঙ্কুক বিয়ে সম্পন্ন হলো, আর বিয়েতে কোনো বিপদও ঘটেনি। তে আর জাঙ্কুক দুজনেই বেশ খুশি। অনেক রাত হয়েছে, চারিদিকে শুনশান নীরবতা। তে জাঙ্কুকের জন্য ঘরে অপেক্ষা করছে। বিয়ে শেষ করে সন্ধ্যার পরই ওরা জাঙ্কুকের বাড়িতে চলে এসেছে। জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে লিজাকে ফোনে ট্রাই করছে, কিন্তু লিজা কিছুতেই ফোন তুলছে না। জাঙ্কুক ঘরে ঢুকবে সেই সময় লিজা ফোন ব্যাক করলো। হ্যালো জাঙ্কুক, আমি মনে হয় আর বাঁচবো না, তবে মরে যাওয়ার আগে তোকে বলে যাচ্ছি তুই প্রেগনেন্ট। তবে আর 10টা স্বাভাবিক মেয়ের মতো নয়, ওটা কোনো অশরীরী সন্তান। আর সেই সন্তান যদি জন্ম নেয় তাহলে সেই আত্মা আরো ভয়ানক শক্তিশালী হয়ে উঠবে। জাঙ্কুক এবার প্রশ্ন করলো, তুই এত কিছু জানলি কিভাবে? সে এসেছিল, আমি তাকে চিনি না। একটা ছেলে ছিল, তবে বিভৎস চেহারা, আগুনে ঝলসানো পুরো শরীর। সে আমাকে বলল আমি যেন বলি যে তে প্রেগনেন্ট নয়, তবে সেই সন্তানের কোনো ক্ষতি তোরা করতে পারবি না। কিন্তু আমি যখন রাজি হলাম না, সে আমার সারা বাড়িতে আগুন জ্বালিয়ে চলে গেল। আমি চিৎকার করছি কিন্তু কেউ শুনছে না, আমি মরে যাব। হ্যালো লিজা, শোন, তোর কিচ্ছু হবে না। তুই আমার এত বড় একটা উপকার করলি, আমি তোকে বাঁচাতে আসছি। হ্যালো হ্যালো লিজা। ফোন কেটে গেল। জাঙ্কুক বুঝতে পারলো লিজা সত্যি অনেক বিপদের মধ্যে আছে। ও তেকে কিছু না বলে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে গেল। কিন্তু লিজা বাড়িতে পৌঁছে দেখলো অনেক দেরি হয়ে গেছে। লিজা আধা পোড়া লাশ নিয়ে বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা, চারিদিকে অনেক মানুষ। জাঙ্কুকের অনেক কষ্ট হচ্ছে, ওদের জন্য লিজার এমন অবস্থা হলো ভেবে। হঠাৎ করে ওর মনে হলো তেকে কিছু বলে আসা হয়নি, আর সবচেয়ে বড় কথা যে তে বাড়িতে একা একা আছে। জাঙ্কুক দ্রুত আবার বাড়ি ফিরে এলো। অনেক বেশি রাত হয়ে গিয়েছে। এসে দেখলো তে এখনো আগের মতো করেই বসে আছে। জাঙ্কুক আসতেই টেবিলের উপর থেকে দুধের গ্লাসটা নিয়ে তে শান্ত গলায় বলল, বাইরে থেকে এসেছো এতটা রাস্তা পার করে, অনেক ক্লান্ত তুমি। এই দুধটা খেয়ে বিশ্রাম নাও। জাঙ্কুক হন্তদন্ত হয়ে বলল, বিশ্রাম পরে নিচ্ছি, আগে শোনো কত বড় ঘটনা ঘটে গিয়েছে। আমি সবটা পরে শুনবো, আগে এটা খেয়ে নাও। প্রায় জোর করে খাইয়ে দিল তে। দুধ খাওয়ার 2-3 মিনিট পরে জাঙ্কুকের ঘুম পেয়ে গেল। জাঙ্কুক বলল, তে কাল তোমাকে সবকিছু খুলে বলবো, আজ খুব টায়ার্ড লাগছে। এই বলে জাঙ্কুক শুয়ে পড়লো। পরের দিন সকালে তে নিজেই পুলিশকে ফোন করলো। পুলিশ বাড়িতে ঢুকতেই একটা পোড়া গন্ধ পেল। জাঙ্কুকের ঘরে গিয়ে দেখলো তে জাঙ্কুকের লাশ নিয়ে বসে আছে। সম্পূর্ণ শরীর কেরোসিন দিয়ে আগে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপর সেই শরীরে কয়েকবার চাকু দিয়ে আঘাত করেছে তে। এমনকি পুলিশ চলে এসেছে, তাও ও আঘাত করেই চলেছে। পুলিশ তাড়াতাড়ি করে তেকে উঠিয়ে আনলো, আর লাশটা পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলো। এবার আর লাশের অবস্থা আগের মতো খারাপ ছিল না, তাই পোস্টমর্টম করা হলো। আর জানা গেল যে জাঙ্কুককে খুন করার আগে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। সমস্ত প্রমাণ তের বিরুদ্ধে যাওয়ায় ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হলো। যাবজ্জীবন কারাদণ্ড হলো। তবে সে প্রতিদিন রাতেই জেকে দেখতে পেত। জেকে ওর খুব কাছে এসে ওকে টাচ করতো, আর তে যন্ত্রণায়
কাঁদতে থাকতো। এভাবে এক সপ্তাহ যাওয়ার পর সবাই ধারণা করলো যে তে পাগল হয়ে গিয়েছে। সেই জন্য ওকে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার 2 দিন পরেই তে নিজের স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করলো।